আসসালামু আলাইকুম। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার এই শপথ অনুষ্ঠানটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আশেপাশের দেশের অনেক রাষ্ট্র এবং সরকার প্রধান যোগ দেবেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার। এর বাইরে যেটি হচ্ছে যে ৮,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরও এই শপথ অনুষ্ঠানটিকে ঘিরে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন আছে। প্রথমত, নরেন্দ্র মোদীর যে ইচ্ছা বা প্রত্যাশা সেটি পূরণ হয়নি। তিনি জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করতে চেয়েছিলেন। নেহরু ১৯৫২, ৫৭ এবং ৬২ সালে নির্বাচনে জিতেছিলেন ৩ বার এবং ৩ বারই এককভাবে তিনি সরকার গঠন করেছিলেন। সেইটা কেন হয়নি এটা বুঝতে পারছেন। ২৪০টি আসন, যেখানে ২৭২টি আসন দরকার ছিল একক সংখ্যাগরিষ্ঠতার জন্য। ফলে তাকে অন্যদের উপর, শরিকদের উপর ভর করে তাকে সরকার গঠন করতে হচ্ছে। এটা একটা বিরাট একটা ধাক্কা তার জন্য। দ্বিতীয়ত, ১৯৮৪ সালে রাজীব গান্ধীর জেতা ৪১৩ আসন রেকর্ড তিনি স্পর্শ করতে চেয়েছিলেন। অর্থাৎ ১৯৮৪ সালে রাজীব গান্ধী জিতেছিলেন ৪১৩টি আসনে। সেই রেকর্ডটিও তিনি স্পর্শ করতে চেয়েছিলেন, সেটাও পারেননি। তার স্লোগান ছিল ৪০০ পার, কিন্তু ৪০০ পার হয়নি, ২৪০। ফলে তাকে অনেকটা মাথা নুইয়ে অন্যদের কাছে, শরিকদের কাছে তাদেরকে অন্তত ৬ থেকে ৭টি মন্ত্রণালয় দিয়ে তাকে এই সরকার গঠন করতে হচ্ছে। একটা জোড়াতালির সরকার। যে কোনো সময় যদি শরিকরা সরে যায় তাহলে বিজেপি সরকারের পতন ঘটবে। তো এরকম অনিশ্চিত অবস্থার মধ্যে তার তৃতীয় দফার যেই শপথ অনুষ্ঠানটি, এটা যতটা আড়ম্বরপূর্ণ হওয়ার কথা ছিল সেটি হয়নি। এটাকে বলা হচ্ছে পরাজয় তুল্য অসম্মানের জয় আর কি, এবারের যে জয়টা। অর্থাৎ পরাজয়ের মতন একটা অসম্মান, সেরকম একটা তার সাথে তুলনা করা যায় তার এই জয়কে। অর্থাৎ এই জয় নিয়েও স্বস্তিতে নেই। তো এখন কিছু করারও নেই। তিনি হ্যাট্রিক প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু খুবই দুর্বলভাবে এই সরকার। এতে এক ধরনের অসন্তুষ্টি, মনোকষ্ট আছে। বিজেপির মধ্যে আভ্যন্তরীণ বিরোধ বেড়েছে, শরিকরা চাঙ্গা হয়েছে এবং তারাও চড়াও হচ্ছে। এটা হয়তো বিজেপি বা এনডিএ জোটের জন্য খারাপ হলেও দেশের জন্য ভালো, এই কারণে যেভাবে মোদি একেবারে একচ্ছত্র একজন ফ্যাসিজমের দিকে যাচ্ছিল, সেই পথটা একটু টেনে ধরল শরিকরা এবং ভারতের ভোটাররা। তাকে ওই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে এক ধরনের ভারতের যেই চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ ভারতের যেই গণতন্ত্রের পথে থাকার একটা রাশটা টেনে ধরলো এই ভোটের মধ্য দিয়ে। তো তারপরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকাকে নো ফ্লাই জোনের আওতায় আনা হয়েছে। উড়োজাহাজ তো দূরের কথা, ফানুস বা ড্রোনও ওই এলাকায় উঠতে পারবে না। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে রোববার সন্ধ্যা 7:15টায়। তখন বোঝা যাবে প্রথম দফায় মোট কতজন পূর্ণমন্ত্রী, কতজন প্রতিমন্ত্রী হচ্ছেন, কোন দলের কতজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের কে কোন দপ্তর পাচ্ছেন তার সরকারিভাবে জানানো হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দর কষাকষি চলছে, এমনটাই খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। এবং তাতে দেখা যাচ্ছে যে টিডিপি এবং অন্য একটি শরিক, তারা মোটামুটি ভালোই, তারা 16টি আসনে জিতেও টিডিপি অন্তত 3 থেকে 4টি মন্ত্রণালয় চাইছে, অন্তত 2টি পূর্ণমন্ত্রী হবে, এমন একটি ধারণা বা প্রচার চলেছে। যাক, সব কিছু বোঝা যাবে শেষ পর্যন্ত কি হয়। আর অন্যদিকে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে আসছেন, তার পক্ষে কংগ্রেস মত দিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে।
আর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। সব মিলে এবার কংগ্রেস একেবারে মুখোমুখি হবে। আগে এক দশক ধরে বিরোধী দলের কোনো মর্যাদা ছিল না। 10% মোট আসনে 10% যে আসন পাওয়া, সেই আসনটা না পেলে হওয়া যাবে না, এমন একটি বিধান ছিল। তো সেখানে একদম নিরঙ্কুশ বলা যায় বিরোধী দলের নেতা হওয়ার জন্য 99টি আসন, এবং বলা হচ্ছে যে 2 জন স্বতন্ত্র এমপি তারাও যোগ দেবে, ফলে 3 অঙ্ক পূরণ হয়ে যাচ্ছে কংগ্রেসের জন্য। সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীর এই 3য় দফার যাত্রাটা লোকসভার এই নতুন যেই সমীকরণ এবং রসায়ন, তাতে বোঝা যাবে যে ভারত আগামী দিনে কোন পথে চলবে, কিভাবে হাঁটবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।